হ্যালো স্টুডেন্টস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। ঠিক আছে, আজকে আমরা আলোচনা করব রেডিও অ্যাক্টিভিটি, তেজস্ক্রিয়তা। হ্যাঁ, ক্লাস 9-10-এ তোমরা নিশ্চয়ই কিছু অংশ পড়েছিলে, তো সেই জন্যই, যেহেতু কিছুটা পড়েছো, তো সেই জন্যই আমি রেডিও অ্যাক্টিভিটির কিছু তত্ত্ব আমি এখানে লিখে রেখেছি তোমাদের সুবিধের জন্য। শুরু করি। লেট আস স্টার্ট। ইন 1896, 1896 খ্রিস্টাব্দে হেনরি বেকরেল একটি নতুন ঘটনা লক্ষ্য করেছিলেন। তিনি দেখেছিলেন ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম জাতীয় বেশ কিছু ভারী মৌলিক পদার্থ স্বতঃস্ফূর্তভাবে রশ্মি বিকিরণ করে। তিনি এই ঘটনাকে বলেছিলেন ন্যাচারাল রেডিও অ্যাক্টিভিটি বা স্বাভাবিক তেজস্ক্রিয়তা। তার এই মন্তব্যের ঠিক পরে পরেই 1897-98 ম্যাডাম কুরি তিনিও পরীক্ষামূলকভাবে প্রমাণ করতে পেরেছিলেন রেডিয়াম স্বতঃস্ফূর্তভাবে 3 প্রকারের রশ্মি বিকিরণ করে। তিনি সেই রশ্মিগুলোর ধর্ম নির্ধারণ করেছিলেন এবং বলেছিলেন যে রেডিয়াম থেকে যে 3 প্রকারের রশ্মি বিকিরণ হয় তাদের মধ্যে এক প্রকারের রশ্মি তড়িৎ ক্ষেত্রের মধ্য দিয়ে গেলে পজিটিভ তড়িৎদ্বারের দিকে বেঁকে যায়, এক প্রকার রশ্মি নেগেটিভ তড়িৎদ্বারের দিকে বেঁকে যায় এবং আরেক প্রকার রশ্মি কোনো দিকেই বেঁকে যায় না। তিনি রশ্মিগুলোর নামকরণ করেছিলেন আলফা, যারা পজিটিভ তড়িৎধর্মী রশ্মি, এগুলো তড়িৎ ক্ষেত্রের মধ্য দিয়ে গেলে নেগেটিভ তড়িৎদ্বারের দিকে বেঁকে যায়। বিটা, এগুলো নেগেটিভ তড়িৎধর্মী রশ্মি, এগুলো তড়িৎ ক্ষেত্রের মধ্য দিয়ে গেলে পজিটিভ তড়িৎদ্বারের দিকে বেঁকে যায়। এবং আরেক প্রকারের রশ্মিকে তিনি বলেছিলেন গামা রশ্মি, যেটা কোনো দিকেই বেঁকে যায় না, অর্থাৎ নিউট্রাল। তাহলে স্বাভাবিক তেজস্ক্রিয়তা কাকে বলা হলো? ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম জাতীয় ভারী মৌলিক পদার্থগুলো স্বতঃস্ফূর্তভাবে 3 প্রকারের রশ্মি বিকিরণ করে। এই ধর্মকে তেজস্ক্রিয় ধর্ম বলা হয় এবং এই পদার্থগুলোকে বলা হয় তেজস্ক্রিয় পদার্থ, রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স। ঠিক আছে, তাহলে প্রশ্ন উঠল যে এই তেজস্ক্রিয়তার কারণ কি? আমরা নিউক্লিয়াস আলোচনা করতে গিয়ে, অর্থাৎ পরমাণুর কেন্দ্রক আলোচনা করতে গিয়ে দেখেছিলাম যে পরমাণুর কেন্দ্রকে অবস্থানকারী নিউট্রন এবং প্রোটন, যাদেরকে আমরা নিউক্লিয় বলে থাকি, নিউক্লিয়ন বলে থাকি, সেগুলো কেউই স্থায়ী কণিকা নয়। নিউট্রন এবং প্রোটন এরা পজিটিভ ও নেগেটিভ মেশন কণিকা উৎপন্নের মাধ্যমে সর্বদাই একে অপরে রূপান্তরিত হচ্ছে। ফলে উৎপন্ন বিপরীতধর্মী মেশন কণাগুলো তারা পরস্পরকে নির্দিষ্ট বল দ্বারা আকর্ষণ করছে এবং সেই বলের মান অভিকর্ষ বলের থেকে অনেক অনেক গুণ বেশি। এই বলের প্রভাবে নিউক্লিয়াসের স্থায়ী হয়, অর্থাৎ পরমাণুর কেন্দ্র স্থায়ী হয়। সঙ্গে সঙ্গে
আমরা এটাও দেখেছিলাম, বা তোমরা বলতে পারো যে ইউকাওয়া তিনি মন্তব্য করেছিলেন যে যখন নিউট্রন এবং প্রোটন কণিকাগুলোর রেশিও 1.51 অপেক্ষা বেশি হয়, তখন নিউট্রন এবং প্রোটনের ভাঙনের ফলে যে বিপরীতধর্মী মেশন কণাগুলো উৎপন্ন হয় তাদের মধ্যে সমতা বজায় থাকে না। দ্যাট ইজ, দে আর নট ইন ব্যালেন্সড কন্ডিশন। দেয়ারফর এ রিপেলিং ফোর্স ইজ এফেক্টিভ। অর্থাৎ তখন একটা বিকর্ষণ বল কার্যকরী হয়, তার ফলে নিউক্লিয়াসটা ভেঙে যায়। সুতরাং ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম এদের নিউট্রন এবং প্রোটনের রেশিও 1.51 এর থেকে বেশি। তাহলে এদের যে নিউক্লিয়াস, এদের যে কেন্দ্রক, সেই কেন্দ্রকের মধ্যে নিউট্রন এবং প্রোটনের ভাঙনের ফলে যে বিপরীতধর্মী মেশন কণিকাগুলো উৎপন্ন হবে তাদের মধ্যেও সমতা বজায় থাকবে না। ফলে তখন কি হবে না, নিউক্লিয়াসটা ভেঙে যাবে। ঠিক এই কারণের জন্য তেজস্ক্রিয়তা ধর্ম লক্ষ্য করা যায়। ঠিক আছে, বলো তো আমরা তেজস্ক্রিয়তার কারণ কি বললাম, এবং আমরা এটাও এখন বলতে পারি যে এই ভারী মৌলিক পদার্থগুলোর সাধারণত দেখা গেছে যে যাদের অ্যাটমিক মাস নাম্বার গ্রেটার দেন 209 তাদের ক্ষেত্রে নিউক্লিয়াসটা ভঙ্গুর, অর্থাৎ নিউক্লিয়াস ইজ ডিভিজিবল, ভেঙে যায়। ঠিক আছে, তো ভেঙে যাওয়ার ফলে কি তৈরি হয় না, 3 প্রকারের কণা উৎপন্ন হয়, আলফা, গামা এবং বিটা। দ্যাট ইজ আলফা রে, বিটা রে এবং গামা রে। আমি তাদের ধর্মগুলো সম্পর্কে কিছু তত্ত্ব এখানে দিয়েছি, তোমরা তত্ত্বগুলো লিখে নিতে পারো, তোমাদের সুবিধে হবে। এবং এই তত্ত্বগুলো থেকে আমরা মোটামুটি সিদ্ধান্তে আসতে পারি যে আলফা রে একটা হিলিয়াম নিউক্লিয়াসের সাথে সমধর্মী, বা বলতে পারো এ ডাবলি চার্জড হিলিয়াম অ্যাটম, দ্বি আয়নিত হিলিয়াম পরমাণু। হিলিয়ামের পরমাণু থেকে এই 2টো ইলেকট্রন বার করে নেওয়া হয়, তাহলে তার যে নিউক্লিয়াস তৈরি হয় সেটাই ডাবলি চার্জড হিলিয়াম অ্যাটম। এবং বিটা কণাগুলো, যেগুলোকে আমরা বিটা রশ্মি বলছি, ইট ইজ নাথিং বাট ইলেকট্রন। এর ভর এবং আধান ইলেকট্রনের সমধর্মী, বাট দিজ আর নট অরবাইটাল ইলেকট্রন, কিন্তু এগুলো কক্ষীয় ইলেকট্রন নয়। এরা উৎপন্ন হয় নিউট্রন এবং প্রোটনের ভাঙনের ফলে যে নেগেটিভ ধর্মী মেশন কণা, সেই মেশন কণিকার স্রোত। ঠিক আছে, দেখো আমরা এটা লিখে দিয়েছি। তাহলে এবারে প্রশ্ন হবে যে যদি ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম এই তেজস্ক্রিয় মৌলগুলো নিউক্লিয়াস ভেঙে যায় এবং ভেঙে যাওয়ার ফলে তারা আলফা, বিটা এবং গামা রশ্মি উৎপন্ন করে, তাহলে নতুন যে পরমাণু তৈরি হবে, নতুন যে নিউক্লিয়াস তৈরি হবে, সেই নিউক্লিয়াসটা কেমন? তো এই সম্পর্কে আমাদের 3টি ল আছে, 3টি সূত্র আছে, সেগুলোকে আমরা বলি তেজস্ক্রিয়তা সূত্র। তোমরা লিখে নিতে পারো। আমরা বলছি তেজস্ক্রিয়তা সূত্র। তেজস্ক্রিয়তা সূত্র। ঠিক আছে, নাম্বার 1 বলছে কোনো একটি তেজস্ক্রিয় মৌল থেকে যদি একটি আলফা কণা বিকিরিত হয়, একটি আলফা কণা বেরিয়ে যায়, দেন এ নিউ নিউক্লিয়াস উইল ফর্ম।
এ নিউ অ্যাটম উইল ফর্ম, একটা নতুন পরমাণু তৈরি হবে যার মাস নাম্বার হবে A-4 এবং অ্যাটমিক নাম্বার হবে Z-2, অর্থাৎ তার মাস নাম্বার 4 একক কমে যাবে এবং ভর সংখ্যা 2 একক কমে যাবে। সরি, ভর সংখ্যা 4 একক কমে যাবে, পারমাণবিক সংখ্যা 2 একক কমে যাবে। ঠিক আছে। সেকেন্ড ল, একই রকম ভাবে যদি কোনো একটা তেজস্ক্রিয় মৌল থেকে, পরমাণু থেকে যদি বিটা রশ্মি নির্গত হয়, যদি একটা বিটা কণা বেরিয়ে যায়, তাহলে নতুন যে পরমাণু তৈরি হবে, ধরো আমরা লিখলাম ক্যাপিটাল জেড, তার ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না, কিন্তু পারমাণবিক সংখ্যা 1 একক বৃদ্ধি পাবে। পারমাণবিক সংখ্যা, যেটাকে আমরা জেড লিখেছিলাম, জেড 1 একক বেড়ে যাবে। ঠিক আছে। আর যদি আমরা বলতে পারি যে 3 নম্বর সূত্র, কোন তেজস্ক্রিয় মৌল থেকে যদি গামা রশ্মি বিকিরিত হয়, তাহলে তার মূল গঠনের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ তার নিউক্লিয়াস যেমন ছিল তেমনই থাকবে, কিছু পরিমাণ শক্তি নিউক্লিয়াস থেকে বেরিয়ে যাবে, বিকিরিত হবে। উই হ্যাভ সাম এনার্জি, কিছু পরিমাণ শক্তি পাবো। ঠিক আছে। দেখো, সুন্দর সূত্র, আমরা এই 3টে সূত্রকে লিখে রাখতে পারি। ঠিক আছে। তাহলে এই 3টে সূত্রের উপর একটা ছোট্ট প্রবলেম আমি তোমাদের করাবো, তোমরা এটা করে লিখে নাও। তাই তো, লিখে নেওয়ার পর 2 মিনিট আমরা বিশ্রাম করছি, তারপর আলোচনা করব। হ্যালো, আমরা যে প্রবলেমটার কথা বলছিলাম, হ্যাঁ, এটি একটি AI-EEE প্রবলেম। প্রবলেমটা এরকম: এ নিউক্লিয়াস Z equal to 92 emits alpha and beta particles, in sequence alpha, then beta, then alpha, 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 beta, alpha, 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 beta, alpha, beta, respectively. Find new ক্যাপিটাল জেড। দেখ, এটা ছিল আমার প্রবলেম। ঠিক আছে। আমরা যদি প্রবলেমটাকে একটু ভালো করে দেখি, দেখব ক্যাপিটাল জেড ইকুয়াল 92, এটা বিকিরণ করছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। ইট এমিটস 8 আলফা প্লাস 1টা 2টো 3টে 4টে 4 বিটা। ঠিক আছে। তো আমরা ধরে নিই তাহলে if it radiate 8 alpha, then a new X will form 92 minus 8 into 2, clear, and that will be equal to 92 minus 16
that is 76, or this 76, or this may be written as 76. Then it radiate 4 beta. A new also form, that is 76 plus 4 beta. For 1 beta radiation একটা বিটা বেরিয়ে গেলে 1 ইউনিট বাড়বে, 4টে বিটা বেরিয়ে গেছে 4 ইউনিট বেড়ে যাবে। সো দিস উইল বি ইকুয়াল টু y80. দিস ইজ ইয়োর অ্যান্সার। তাহলে নতুন নিউ অ্যাটমিক নাম্বার যেটা হবে, নিউ অ্যাটমিক নাম্বার উইল বি ইকুয়াল টু 80। ঠিক আছে। আচ্ছা, আমি আরও একটা প্রবলেম দেখেছি, তো সেটাও লিখে দিই, তাহলে সুবিধা হবে তোমাদের। এটা নিশ্চয়ই হয়ে গেছে। সেকেন্ড প্রবলেম, আমি কোনো এক জায়গায় দেখেছিলাম, বলছে হোয়াট ইজ ইলেকট্রন ক্যাপচার, হোয়াট ইজ ইলেকট্রন ক্যাপচার্ড, হোয়াট ইজ ইলেকট্রন ক্যাপচার্ড। দেখো কি বলছে, ইলেকট্রন ক্যাপচার বলতে আমরা কি বুঝি, ক্লিয়ার? হোয়াট ইজ ইলেকট্রন ক্যাপচার? হ্যাঁ, বলছে হোয়েন অ্যান অ্যাটম ক্যাপচার্স ইটস ওন অরবিটাল ইলেকট্রন, যখন কোনো একটা পরমাণু তার নিজের কক্ষীয় একটা ইলেকট্রনকে শোষণ করে, দেন এ নিউ পার্টিকেল উইল ফর্ম, তখন একটি নতুন কণা তৈরি হয় যাকে আমরা বলি নিউট্রিনো, হুইচ ইজ নোন অ্যাজ নিউট্রিনো, অ্যান্ড দিস ফেনোমেনন ইজ কল্ড ইলেকট্রন ক্যাপচার। এই ঘটনাটাকে আমরা বলি ইলেকট্রন ক্যাপচার। ঠিক আছে, দেখা যাক। ফর এক্সাম্পল, বেরিলিয়াম 7,4, clear? Beryllium 7,4 when captures one electron of its own, দেখো যখন সে একটা ইলেকট্রনকে ক্যাপচার করে নেয়, নিজের এতে নিয়ে নেয়, ঠিক আছে, তখন কি হয় না, নিউ লিথিয়াম 7,3 plus, it is not gamma but it is neutrino, this is called electron capture. ঠিক আছে, ব্যাস। এইবারে আমরা আসি কিভাবে, হাউ একটা নিউক্লিয়াস টাইমের রেসপেক্টে ভেঙে যায়। ঠিক আছে, যেটাকে আমরা বলি ডিসইন্টিগ্রেশন ল অফ রেডিওঅ্যাক্টিভ ডিসইন্টিগ্রেশন বা তেজস্ক্রিয় ভাঙনের সূত্র। আমরা বলতে চাইছি ল অফ ডিসইন্টিগ্রেশন, ল অফ ডিসইন্টিগ্রেশন, ঠিক আছে, ভাঙনের সূত্র। ঠিক আছে, it was discovered by Soddy's theory. It is also known as Soddy's theory. Soddy's theory. ঠিক আছে, তাহলে লটা বলি।
কোনো তেজস্ক্রিয় পরমাণুর ভাঙনের হার সেই মুহূর্তে উপস্থিত তেজস্ক্রিয় মৌলের পরমাণুর সংখ্যার সাথে সমানুপাতিক। কোনো তেজস্ক্রিয় মৌলের ভাঙনের হার সেই মুহূর্তে উপস্থিত তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যার সাথে সমানুপাতিক। The rate of disintegration is directly proportional to the number of nuclei present at that instant. The rate of disintegration is directly proportional to the number of nuclei present at that instant. ঠিক আছে, তো ধরে নিই কোন একটি তেজস্ক্রিয় পরমাণুর প্রাথমিক সংখ্যা হচ্ছে N0। আফটার টাইম টি নাম্বার হলো n। তার হেন্স dn by dt ডাইরেক্টলি প্রপোর্শনাল n। এটা ইনিশিয়াল আফটার টাইম টি n, সো dn by dt ইকুয়াল টু n। হেন্স dn by dt equal to minus lambda into n, where lambda is decay constant. It is different for different element. এটা এক একটা এলিমেন্টের জন্য এক এক রকম, ঠিক আছে। অ্যান্ড নেগেটিভ সাইন, নেগেটিভ চিহ্নের কারণ ডিউ টু ইনক্রিজ অফ টাইম, সময় বৃদ্ধির সাথে সাথে the number of nuclei will decrease. Due increase of time, due to increase of time, number of nuclei decreases. Decrease, number of nuclei decrease. সময় বৃদ্ধির সাথে সাথে পরমাণুর সংখ্যা কি হচ্ছে, কমে যাচ্ছে। এটা বোঝাবার জন্য আমরা নেগেটিভ সাইন ইউজ করেছি, ঠিক আছে। হেন্স dn by n will be equal to minus lambda into dt. Clear? Integrate both sides. dn by n will be equal to minus lambda into dt. Limit 0 to t, this is n0 to n. Okay, ঠিক আছে। তাহলে হেন্স ইন্টিগ্রেটিং we have log n to the base e n0 n equal to minus lambda into t. Therefore n by n0 log e equal to minus lambda t. Therefore n by n0 equal to e to the power minus lambda t. Hence we have a final equation n equal to n0 e to the power lambda t. This is called Schotti's equation or Schotti's theory, and this is also called exponential equation of radioactive decay. This is also called exponential equation, exponential equation of radioactive decay. Clear? N equal to n0 e to the power minus lambda t. If we draw a graph, this is time n, initially it is n0, the graph will be like this.
ওকে, তার দেখো আমরা সোডিস থিওরি এবং কোনো নিউক্লিয়াস ভাঙলে তার ভাঙনের রেট কেমন হবে আমরা দেখাতে পেরেছি উইথ দ্য হেল্প অফ গ্রাফ অলসো। ঠিক আছে, সলিড সূত্রকে কাজে লাগিয়ে আরও দুটো ডেফিনেশন তৈরি করতে পারি। একটাকে বলছি হাফ লাইফ অর্ধায়ু এবং আরেকটাকে বলছি মিন লাইফ বা গড় আয়ু। হাফ লাইফ কাকে বলে? দ্য টাইম এ রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স ডিকে টু ইটস হাফ অফ ইনিশিয়াল অ্যামাউন্ট ইজ নোন অ্যাজ হাফ লাইফ। যে সময়ে কোনো তেজস্ক্রিয় পদার্থ তার প্রাথমিক পরিমাণের ঠিক অর্ধেকে পরিণত হয় সেই সময়টাকে আমরা বলি হাফ লাইফ। দ্য টাইম ইন হুইচ এ রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স ডিকে টু হাফ অফ ইটস ইনিশিয়াল অ্যামাউন্ট, তার প্রাথমিক পরিমাণের ঠিক অর্ধেকে ভেঙে যায়, সেই সময়টাকে আমরা বলি হাফ লাইফ। আমি যদি একটা ছোট্ট গ্রাফ করে তোমাকে দেখাই, এটা আমার ইনিশিয়াল অ্যামাউন্ট ছিল, দিস ইজ ইউর গ্রাফ টাইম, যে টাইমে ঠিক n0/2 হবে, this time is called half life. This is time axis. Similarly, যে টাইমে n0/4 হবে, this is also called half life. This is t half. দেখো ঠিক আছে, তাহলে আমরা এটাকে এভাবে বলতে পারি n equal to n0 e to the power minus lambda into t, when t equal to t half, then n equal to n0/2। ঠিক আছে, দেখো তাহলে আমরা এগুলো ভ্যালুগুলো পুট করে দিই। n0/2 equal to n0 e to the power minus lambda into t half। n0 and both side cancel, 2 to the power -1 -1 cancel, or লিখে দিই একটু, 2 to the power -1 equal to e to the power minus lambda into t half। Clear? So this minus cancel, so lambda into t half will be equal to log 2 to the base e, and that will be equal to log 2 to the base into log 10 to the base e। ঠিক আছে, and that will be equal to 0.693, hence half life will be equal to 0.693 divided by lambda. This is very important relation. ঠিক আছে, হ্যাঁ, অলসো আমরা মিন লাইফ বলতে পারি। মিন লাইফের ডেফিনেশন, দ্য টাইম in which all the nuclei of a radioactive substance will decay, যে সময়ে কোনো তেজস্ক্রিয় পদার্থের সকল পরমাণুগুলো বিভাজিত হয়ে যাবে, সেটাকে আমরা বলবো, সেই সময়টাকে আমরা বলবো মিন লাইফ। সো ইট ইজ এ স্ট্যাটিস্টিক্যাল ডাটা। ঠিক আছে, তো আমরা মিন লাইফ হিসেবে বলতে পারি t average equal to total lifetime of all the nuclei divided by
টোটাল নাম্বার অফ নিউক্লিয়াই, যতগুলো নিউক্লিয়াস তার সমস্ত জীবনকাল ডিভাইডেড বাই নাম্বার অফ নিউক্লিয়াই। ঠিক আছে, সো ইট ইজ স্ট্যাটিস্টিক্যাল ডাটা, সো উই মে রিটন ইট 0 to n0 t into dn divided by n0। দেখে নাও, so this will be equal to n0 হ্যাঁ n0 into 1 by lambda divided by n0, okay, therefore equal to 1 by lambda। ঠিক আছে, hence there is a relation between them, therefore we have, আমরা একটা রিলেশন তৈরি করতে পারি এদের মধ্যে, therefore t half will be equal to 0.693 1 by lambda equal to t average। ওকে, ঠিক আছে, হেন্স অ্যানাদার, হোয়াট ইজ অ্যাক্টিভিটি, সক্রিয়তা, হোয়াট ইজ অ্যাক্টিভিটি, হোয়াট ইজ অ্যাক্টিভিটি, হোয়াট ইজ, আমরা আলোচনা করতে চাইছি হোয়াট ইজ অ্যাক্টিভিটি। সক্রিয়তা বলতে আমরা কি বুঝি? সক্রিয়তা, অ্যাক্টিভিটি, activity A will be equal to nothing but rate of disintegration। ভাঙনের হারটাকেই আমরা অ্যাক্টিভিটি বলে থাকি। rate of disintegration, that is equal to d by dt of n0 e to the power minus lambda into t। So this will be equal to n0 minus lambda and this is minus lambda into n। Clear? Hence at t equal to 0, at t equal to 0, this is minus lambda into n0। Clear? Hence we may write A will be equal to minus lambda into, that is into e to the power minus lambda t at t equal to 0। Okay, this is your, or this also may be written as A equal to A0 e to the power lambda। ঠিক আছে, if
if time t will be equal to n times of half life, if time t is equal to n times of half life, then a by a0 will be equal to n by n0 will be equal to half of t by t to the power half. It's very important relation. ঠিক আছে, and at last অবশেষে we have unit of radioactivity. We have three types of unit, 1 Curie, Rutherford and Becquerel. 1 Becquerel equal to 1 dps. এক সেকেন্ডে যদি একটা ভাঙন তৈরি হয় তখন তাকে বলবো 1 Becquerel. এক সেকেন্ডে 10 to the power 6 disintegration, then it is called 1 Rutherford. Similarly, we have 1 Curie. We have 3 units here. This is total radioactivity. Also, we have a important sum. একটা ভালো একটা প্রবলেম আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যেটা ধরে তোমরা সহজেই অঙ্কগুলো করতে পারবে। Let write the problem. আমরা আগে প্রবলেমটা লিখে নিই। half life of radium is 30 days. Clear? What is the time, বা at what time, at what time 3/4 of sample will be disintegrated? 3/4. What is the time taken for 3/4 sample to disintegrate? At what time 3/4 of sample to disintegrate? দেখো কি বলেছে, যে কত সময়ে তার একটা স্যাম্পলের 3/4 পরিমাণ ডিসইন্টিগ্রেট করে থাকবে। ঠিক আছে, তাহলে হেন্স টি হাফ ইকুয়াল টু 30 days, 3/4 স্যাম্পল ডিসইন্টিগ্রেট কতটা, এই তো কতটা পড়ে থাকবে, তাহলে হেন্স লেট n0 মাইনাস এখন হচ্ছে n বাই n0 উইল বি ইকুয়াল টু 3/4। এই পরিমাণ ডিসইন্টিগ্রেট করে গেছে। দেখো n0 ইনিশিয়াল অ্যামাউন্ট, n নাও এখন যে পরিমাণ আছে, তাহলে দেয়ারফর ফ্রম দিস রিলেশন n বাই n0 ইকুয়াল টু হচ্ছে 1/4। সাজিয়ে নাও, দেখো 1/4। ঠিক আছে, as we know a by a0 equal to n by n0 equal to half of t by t half. Clear? Okay, কালির একটু প্রবলেম হচ্ছে, t by t half, hence half of t by t half will be equal to 1/4.
n by n0 equal to 1/4. Hence from this relation this will be equal to half square. From this relation t by t half equal to equal to 2. Hence t equal to 2 of t half, that is 2 into 30, that is 60 days. Okay, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা এরপরে আরো কিছু প্রবলেম করব, তোমরা করতে থাকো। পরের চ্যাপ্টার আমরা আসছি নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।